জামাতের দ্বিতীয় ধাপের সারপ্রাইজ শুরু হয়ে গেছে। জনগণের মধ্যে জামাত নিয়ে তোলপাড়। ক্ষমতায় আসার আগেই জামাত জনগণের উদ্দেশ্যে জনগণকে তাক লাগিয়ে দিচ্ছে। জনগণ জামাতকে বেছে নিতে বাধ্য হচ্ছে, অটো জামাতকে পছন্দ করছে। যে না, যারা এতদিন জামাতকে দেখতে পারতো না তারাও বলবে যে না, জামাতকেই দেখবো, জামাতকেই ভোট দিব। জামাতের কাছে অটো যাবে, যারা গালি দিত তারাও যাবে। এই সারপ্রাইজিং রাজনীতি করছে জামাত। অকল্পনীয় ঘটনা, বাংলাদেশে এটা কেউ ঘটাতে পারেনি। নজিরবিহীন পদক্ষেপ নিচ্ছে জামাত। দর্শক, গুরুত্বপূর্ণ খবর হচ্ছে ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবে। এটি এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না। যেহেতু আওয়ামী লীগ দলগতভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না, ফলে আওয়ামী লীগের সমর্থক নেতা কর্মীরা, যাদের বিরুদ্ধে কোনো গণহত্যার, দুর্নীতি, লুটপাটের কোনো অভিযোগ নেই, তেমন আওয়ামী লীগের নেতা কর্মীরা বা যে কেউ আওয়ামী লীগের সহানুভূতিশীল ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবে। স্বতন্ত্র হিসেবে এই ব্যাপারে কোনো বাধা থাকবে না। শেখ হাসিনাকে ভারত থেকে রাশিয়া পাঠিয়ে দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। বিষয়গুলো আলোচনা করছে ভারতীয় মিডিয়াগুলা হঠাৎ করে কেন শেখ হাসিনার বিরুদ্ধে ইউটার্ন নিচ্ছে। যেসব খবরে বলা হচ্ছে পুতিন শুধু হাসিনার সাথে দেখাই করেননি, বরং পুতিন নাকি হাসিনাকে রাশিয়াতে আশ্রয়ও দিতে প্রস্তুত। আমরা যাদেরকে নিয়ে নির্বাচন করছি, মানে জামাতে ইসলামের কথা, তাদের বিরুদ্ধে ৭১-এর কোনো মামলা নাই, মানে রাজাকারের কোনো মামলা নাই, আলবদরের কোনো মামলা নাই। তারা একেবারেই গুড জামাত ইসলাম, রিফাইন্ড জামাত ইসলাম। সেই জামাত ইসলামকে নিয়ে আমরা রাজনীতি করছি এবং তাদের সঙ্গে আমরা সরকার গঠন করছি। এই কথাটা তো বলছে উনি, তাই না? হ্যাঁ, আমরা দেশের ঐক্যের স্বার্থে শহীদ জিয়া বা বিদেশমন্ত্রী বেগম খালেদা জিয়া অন্য দলের কিছু ব্যক্তিবর্গকে ক্যাবিনেটে নিয়েছিলেন, মন্ত্রিসভায় সদস্য হিসেবে নিয়েছিলেন। তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় বা শেখ হাসিনার অন্য শাসনামলেও তাদের কারোর বিরুদ্ধে শেখ মুজিবের সময় অফিসিয়ালি রাজাকারের আইনে বিচার হয়নি, তারা জেলও খাটেনি, কোনো কিছু হয় নাই। জামাতে ইসলাম নাম্বার 1। অনেকে অবশ্য ভাবতেছে যে নাম্বার 1 কোন দিকে। নাম্বার 1 মানে জামাত ইসলাম বাংলাদেশ এখন নাম্বার 1 দল। কেন বললাম? আমি আগে কথাগুলো বলি, আপনারা শুনেন, তারপর আপনি সেটা নিজেই বিবেচনা করবেন যে আমি যে কথাগুলো বলছি, আমি যে যুক্তিগুলো দেখাচ্ছি, এগুলো সঠিক না। জনতার ইশতেহার। দর্শক, এর আগে তো জামাত জাতীয় সরকারের ঘোষণা দিয়েছে, এবার ইশতেহার তৈরিতে জনতার মতামত নেবে জামাত। এটা জামাতের একটা সারপ্রাইজিং সিদ্ধান্ত শুরু হয়ে গেছে। জামাতের ইশতেহার তৈরি করবে জনগণ। জনগণ যা চায় ওইটাই জামাত। জামাতের ডিসিশন মেকিং এ জনগণের পার্টিসিপেশন থাকবে। জামাত তো এখানে গণভোটের মাধ্যমে ডিরেক্ট ডেমোক্রেসির পক্ষে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে। গণভোট হচ্ছে, সংবিধানে গণভোট ফিরে আসছে। দিস ইজ ডিরেক্ট ডেমোক্রেসি। প্রত্যেক জনগণ এমপি। আর এখন যেটা হচ্ছে যে সাধারণ জনগণ জামাতের নির্বাহী পরিষদ সদস্য। ইশতেহার তৈরির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সাধারণত মতামত দেয়, চূড়ান্তভাবে ইশতেহারটা প্রিন্ট করে ফাইনালাইজ করে অবশ্যই কোনো একটা বডি। কিন্তু মজলিসে শুরা, নির্বাহী পরিষদ, তারা তো বেসিক্যালি মতামত দেয়, আর ফাইনাল ড্রাফটটা আমির সেক্রেটারি মিলে সব নির্বাহী পরিষদ সব সদস্যরা ওখানে থাকেন না। নির্বাহী পরিষদের বেশিরভাগ সদস্য জাস্ট মতামত দেন। আর একদম চূড়ান্ত ভাবে মূলত জামাতের যে সাংগঠনিক কাঠামো সেটা হচ্ছে আমিরের সিগনেচারটাই ফাইনাল। তো এখন যেটা দাঁড়িয়েছে যে সাধারণ জনগণ, আপনি রিক্সা চালান, ভ্যান চালান, আপনি জামাতের সমালোচক, অনলাইন অ্যাক্টিভিস্ট, অথবা জামাতের সব সমর্থক, আপনি এখন জামাতের নির্বাহী পরিষদ সদস্য, আপনি এখন জামাতের মজলিস শুরা সদস্য, কর্ম পরিষদ সদস্য। কারণ আপনি জামাতের ইশতেহারে মতামত দিবেন এবং এই মতামতটা হবে ট্রান্সপারেন্ট, প্রকাশ্য। এমন না যে মতামত দিয়েছে, অধিকাংশ জনগণ একটা বিষয় দাবি করেছে, তো জামাত এটা ধামাচাপা দিয়ে তাদের পছন্দ মতো একটা বিষয় ঢুকিয়ে দিয়েছে। না, মতামতটা হবে ট্রান্সপারেন্ট। কোন জনগণ, কত পার্সেন্ট জনগণ কি মতামত দিয়েছে, কি চেয়েছে, এটা সবাই দেখতে পাবে। আর জামাত সেটা গ্রহণ করতে বাধ্য হবে। মানে আপনি মতামত দিলে, আপনার মতামত যদি যৌক্তিক হয় এবং অধিকাংশ মানুষ যদি সেই মতামত দেয়, বিপুল সংখ্যক মানুষ যদি সেই মতামত দেয়, সেটা কায়েম হবে, জামাত সেটা গ্রহণ করতে বাধ্য হবে। তাহলে জামাত রাজনীতিটাকে কোন জায়গায় নিয়ে এসেছে দেখছেন? আপনাকে বানাচ্ছে জামাত অ্যাজ ইফ নির্বাহী পরিষদ সদস্য, মিনিমাম মজলিস শুরা সদস্য। কারণ মজলিস শুরা সদস্যরা জামাতে জাস্ট কিছু মতামত, যদিও অধিকাংশ মজলিস শুরা সদস্য কোনো জীবনে কোনো মতামত, কোনো পরামর্শ দেন নাই, কোনো সুরা কোনো পরামর্শ দেন নাই, ওই চুপচাপ বসে থাকেন অধিকাংশ। আসলে তিনি কোনো পরামর্শ দেন, তার কাছে ওইভাবে জামাত এর সুযোগ আছে, কিন্তু আলাদাভাবে জিজ্ঞাসা করে না, তিনিও দেন না। মনে করেন যে একজন জামাত নেতা, আমি নাম বলতে পারি, এরকম শত শত আছে, 40 বছর যাবত জামাতের মজলিস শুরা সদস্য, জীবনে জামাতকে কোনো পরামর্শ দেন নাই। জামাত যা বলবে ওইটা সামিয়ে নেওয়া তা না। কিন্তু এখন যেটা দাঁড়াচ্ছে, আপনি একজন সাধারণ নাগরিক, কিন্তু আপনার পরামর্শ গ্রহণ করতে জামাত বাধ্য হবে, কারণ আপনি অনলাইনে পরামর্শ দিবেন এবং দ্যাট উইল বি রেকর্ডেড এবং এটা জামাত পাবলিশ করবে। তো জামাতের রাজনীতি আসলেই জনবান্ধব, প্রো পিপল, জনমুখী, পিপলস ওরিয়েন্টেড। আপনি জামাতের ইশতেহার দিবেন, জামাতকে ঠিক করে দিবেন, আপনি জামাতের কাছ থেকে কি চান ঠিক করে দিবেন, জামাত সেটা করতে বাধ্য হবে। এবং জামাত সেদিকে যাচ্ছে। পার্থক্যটা দেখেন, বিএনপি আছে ব্যস্ত ৭১-এ কে কি করেছিল, কোথায় কি ষড়যন্ত্র তো চলছে, এইসব হাবিজাবি কাল্পনিক বিষয় নিয়ে। আর জামাত এখন ব্যস্ত কি নিয়ে? জনগণ কি চায়, কিভাবে দেশটা চালানো যাবে, কিভাবে বাংলাদেশকে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়ার মতো উন্নত বানানো যাবে,
কিভাবে বেকারত্ব দূর করা যাবে, কিভাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করা যাবে, এটা নিয়ে। বিএনপির একজন নেতা অর্ধেক 2 পা কবরে গেছে, অথবা 1 ঠ্যাং কবরে গেছে, এভাবে বলতে পারেন। হাঁটতে পারে না, ধ্বজভঙ্গ তো প্রায় সবাই, কিন্তু হাঁটতে পারে না। একটা মূর্তি, স্রেফ একটা মূর্তি। শিশির মনির আসনে বিএনপির যে প্রার্থী, 1 ঠ্যাং কবরে গেছে, হাঁটতে পারে না, এরকম এরকম কাঁপে, কথা বলতে পারে না, তারপরও বলে যে শিশির মনির রাজাকারের ছেলে। তো এরকম 1 ঠ্যাং কবরে যাওয়া প্রার্থী তো বিএনপি চায় না। বিএনপি তো লাথি মেরে ফেলে দিবে, দেখতেই গুন্ডা গুন্ডা লাগে। শিশির মনির আসনে যে প্রার্থী বলে যে রাজাকারের প্রার্থী, আর শিশির মনির কি করে, তার কাছে যায়, বলে যে আমরা দুইজনে মিলে একটা সুন্দর পলিটিক্যাল কালচার তৈরি করবো, আমরা ঐক্যবদ্ধ থাকবো। পার্থক্য দেখছেন? তো জিতবে কারা? জামাত তো রাজনীতিতে একের পর এক সারপ্রাইজ দিচ্ছে, অসাধারণ সিদ্ধান্ত দিচ্ছে, তোলপাড় সৃষ্টি করে দিচ্ছে। এখন মজার বিষয়, বিএনপিও বলতে পারে যে ঠিক আছে আমরা মতামত দিব। তখন তো মানুষ বলবে যে জামাতকে কপি করলে হবে, জামাত হাবটের পক্ষ নিয়েছে, এখন বিএনপি হাবটের পক্ষ নিলে হবে, জামাতেরটা দেখা দেখি, আগে নাও নাই কেন? জামাত আর কপি করে ঢপ করা যায় না। কিভাবে? শিবির ওয়েলফেয়ার পলিটিক্স করেছে ক্যাম্পাসগুলোতে, শিবির ফ্রিজ দিয়েছে, স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন দিয়েছে, দেখা দেখি ছাত্রদল প্রথম থেকে গালাগালি করতো ছাত্রদল যে এটা ছাত্র সংগঠনের কাজ না, পরে দেখেছে যে না, এটার মাধ্যমে সফলতা পাওয়া যায়, ছাত্রদল এটা শুরু করেছে। এখন তারা পিরোজপুর অমুক ডিগ্রি কলেজে কমন রুমে গ্লাস দেয়, গ্লাস মগ আর গ্লাস দেয়, মগ গ্লাস আর 30 টাকা জগ, 30 টাকা জগ বুঝেন আঞ্চলিক ভাষায়, তো সেইটা দেয়। আর শিবির দেয় ফ্রিজ, 4 ডোর ফ্রিজ, ডাবল ডোর ডিজিটাল ফ্রিজ। পার্থক্য এই জায়গায়, ওরা দেয় মগ আর 30 টাকার গ্লাস জগ, আর জামাত দেয় 2,82,86,000 টাকা দামের 4 ডোর আপ টু ডেট ফ্রিজ। কপি করা তো সোজা না। এখন জামাত জনগণের কাছ থেকে মতামত নিয়ে ইশতেহার তৈরি করবে, ওটা বিএনপি কপি করতে গেলে এটা নিয়ে হাসাহাসি হবে। জনতার ইশতেহার লিংক সব রেডি করছে, আপনারা পেয়ে যাবেন যে মতামতের ইশতেহার রেডি করব। জনগণের মধ্যে একটা শোরগোল তৈরি হয়ে যাবে, তোলপাড় তৈরি হয়ে যাবে যে জামাতকে এই মতামতটা দেই, এই পরামর্শটা দিই, প্রত্যেক মানুষের মধ্যে এক কথায় ব্যক্তি টু ব্যক্তি তোলপাড় শুরু হয়ে যাবে। জামাত নিয়ে ভাববে সবাই, জামাতের কাছে আসবে, পরামর্শ দিবে, আর জামাত তো জনগণের কাছে যাচ্ছে। বিএনপির বিজয়ের কোনো সম্ভাবনা নাই। রাজনীতি জামাত দখল করেছে বৈধভাবে, জনগণের হৃদয় দখল করার মাধ্যমে, আর বিএনপি দখল করেছে টেম্পো স্ট্যান্ড। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার তৈরিতে বাংলাদেশ জামাত ইসলামী অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে জনতার মতামত নেবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ফেসবুক পোস্টে তিনি কথা জানান। ডাক্তার শফিকুর রহমান লেখেন, আপনার একটি সুন্দর পরামর্শ বদলে দিতে পারে বাংলাদেশের আগামী, তাই আপনার মতামতকে সঙ্গে নিয়েই তৈরি হবে বাংলাদেশ জামাত ইসলামীর আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ইশতেহার ইনশাআল্লাহ। অন্যদিকে দুর্নীতির বিরুদ্ধে জামাতের ঘোষণা তো আছে, তো জামাত রাজনীতি জমিয়ে ফেলছে। এই 71 আমরা আটকে আছি ভাই, গত 54 বছর, 55 বছর হয়ে যাচ্ছে। আর কয়েকদিন পরে 55 বছর হয়ে যাবে। আমরা এই 55 বছর ওই 71 বর্ষের মধ্যেই আটকে আছি, আর আগে বাড়তে পারতাছি না, ওইখানেই বারবার ঘুইরা যাইতে হইতাছে। এইটার একটা ফয়সালা হওয়া উচিত ভাই। হ্যাঁ, তারেক রহমান সাহেবকে ধন্যবাদ দেই এই জন্য যে উনি কিন্তু কোনো লুকোচুরি করে নাই, সোজাসুজি বলছে 71 অপরাধে যারা জড়িত ছিল, যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, গণহত্যার সাথে, তাদের বিচার হইতে হবে। উনি যে দিক নির্দেশন দিয়ে দিল ওনার কর্মীদেরকে, এই কথাটাই তো বলতো ফজলুর রহমান সাহেব, একটু আগে থেকে বলা শুরু করে দিয়েছিল। কিন্তু ওই একই কথা তো শুনলেন মিস্টার তারেক রহমানের কাছ থেকে আপনারা। মূল কথাটা তো উনি বইলা দিল 71 রাজাকারদের বিচার হইতে হবে। কেন এই কথাটা বলছে? শুধু এবার কেয়ার হাসপাতাল থেকে চোখ সরাইবার জন্য না, এরকম কিছু না। এটার বলার পিছনে ভাই মহৎ একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা কি জানেন? নির্বাচনের তরি পার হওয়া, নির্বাচনটাকে সহজ করে নিল উনি ওনার দলের জন্য। নির্বাচন কমিশনার বলছে আই এম রেডি। কি করবেন? নির্বাচন। ওকে, আসেন, এখন নির্বাচন তো ভাই দিয়ে দিবে, তফসিল ঘোষণা করবে 11 তারিখে। 10 তারিখে বিটিভি যাবে, রেকর্ড হবে, সব ভাষণ রেকর্ড হয়ে সামনে প্রচার করে দিবে। তার মানে নির্বাচন শুরু হয়ে গেল। আর নির্বাচন শুরু হওয়া মানে কি জানেন? ওই যে গর্ভবতী মার পেইন আরম্ভ হয় না, পেটের ব্যথা, ঠিক সেই ব্যথাটা শুরু হবে। কারণ বাংলাদেশ নতুন একটা বাংলাদেশ জন্ম দিতে যাচ্ছে। আর ওই বাংলাদেশটা কি 71 থেকে বিচ্ছিন্ন? একদমই না। যারা ওই 71কে টেনে আনতেছেন ভাই, তাদেরকে আমি শুধু একটি কথা বলবো, আপনারা বলতে থাকেন
জনগণই বিচার করবে, জনগণই ফয়সালা করবে। এখনই সময় ফয়সালা করার যে আমরা কি সেই অতীত ৭১ নিয়েই থাকবো, আমরা কি বিভাজনের রাজনীতি নিয়েই থাকবো, দুইটা ভাগ হয়ে থাকবো সারা জীবন, যেভাবে গত ৫৪ বছর মানে ৫৫ বছর আমরা ছিলাম সেভাবেই কি থাকবো? আমরা কি ওই ৭১ নিয়েই থাকবো? বারবার খালি পিছনের দিকেই যাব, সামনে যাবো না ভাই, সামনে যাইতে হবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলছে না পিছনে যাওয়ার কোনো ক্ষমতা নাই, কোনো রাস্তা খোলা নাই তো পিছনে যাওয়ার, সামনেই যাইতে হবে। উনি এমন ভাবে ডিজাইন করছে যে ডিজাইনের মধ্যে আপনাদেরকে আসতেই হবে নতুন বাংলাদেশের জন্য, কোনো উপায় নাই। আপনারা যারা এখন ওই ৭১ রাজাকার বিভাজনের রাজনীতি, ওই পুরনো রাজনীতি সামনে তুলে ধরতেছেন, এটার সমস্ত দায় দায়িত্ব কাদের উপরে জানেন? ভোটারের উপরে। ভোটাররা কি সিদ্ধান্ত নিবে তারাই বুঝবে। আগামী নির্বাচনের মধ্যে দিয়ে বুঝাই দিতে হবে যে আমরা ৭১ আর ২৪ এইসব নিয়েই থাকুম নাকি নতুন একটা বাংলাদেশ গড়ুম। এই নির্বাচনেই আমরা ক্লিয়ার হয়ে যাবো। দেখেন ভাই ব্রাদার, কারা জিতবে কারা জিতবে না এটা কিন্তু আমরা টের পাচ্ছি ভিতরে ভিতরে, আর টের পাচ্ছি বলেই আমরা অস্থির হয়ে উঠছি। ভাই ক্ষমতা কে ছাড়তে চায়? কেউ ছাড়তে চায় না। ধরেন আমি একটা লটারির টিকিট কিনছি ১ কোটি টাকার, ১০ টাকা দিয়ে কিনছিলাম, ১ কোটি টাকা পেয়ে গেছি। পেপারে দেখলাম হ্যাঁ আমি পাইছি, আমার নাম আছে, নাম্বার আছে, কিন্তু এখন আমি টিকিটটা খুঁজা পাইতাছি না। সেই লটারির টিকিট আর খুঁজেই পাইতাছি না। আমি যতই চিৎকার করি আমাকে দিবে? ওনারা কি আমার মুখের কথা বিশ্বাস করে ১ কোটি টাকা দিয়ে দিবে? আমাকে প্রমাণ দিতে হবে। তো তার মানে আমি টিকিটটা হারায় ফেলাইছি, এখন আমার মাথা খারাপ। আমি দেখতেছিলাম ক্ষমতাটা আমার হাতে, একদম হাতে, চেয়ারে আমি বসুম, ওই টাইমই আইসা কই থেকে জানি ভেজাল লাগাই দিল ডক্টর ইউনূস স্যার। এমন এমন কিছু কমিশনার তৈরি করলো যে কমিশন গুলা এমন এমন রিপোর্ট দিল যে রিপোর্টের মাধ্যমে আমরা বুঝা নিলাম হায় হায় পিলখানার হত্যাকাণ্ড হয়েছে কিভাবে, আবার ২৪-এর হত্যাকাণ্ড হয়েছে কিভাবে। এই যে হত্যাকাণ্ড হইলো, এই যে ৫৭ জন অফিসার পৃথিবী থেকে বিদায় হইলো, ওনারা শহীদ হইলো, ওনাদের কথা কেউ কি অতীতে বলছে? বলে নাই। এই যে অপরাধ বিচার ট্রাইব্যুনালে যে রায়টা হইলো, এই রায়টা কি কেউ আনতে পারছিল অতীতে? কেউ আনতে পারবে আপনাদের মনে হয়? আনতে পারবেন না। ডক্টর ইউনূস স্যার কি কইরা যাইতে হবে? ডক্টর ইউনূস স্যার যা যা লাগবে তা তা কইরা তারপরে ক্ষমতা দিবে। আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদেরকে মাছ পথে মাছ দরিয়ায় ফেলা দিয়ে চলে যাবে? নিশ্চয়ই না। আমাদেরকে একটা কিনারা ওনাকে ভিড়াইতে হবে, জাহাজটা ওনার হাতে। উনি হচ্ছে এখন বাংলাদেশ জাহাজের ক্যাপ্টেন, আর এই ক্যাপ্টেন মাছ সমুদ্রের মধ্যে জাহাজ ফালায় দিয়ে ভাইগা যাবে? এটা কি হইতে পারে? না। উনি এই জাহাজ এমন একটা জায়গায় ভিড়াই দিবে যেখান থেকে নতুন বাংলাদেশ শুরু হবে। এটা ওনাকে করতে হবে। কারণ কি জানেন? ওনার সারা জীবনের ক্যারিয়ার, উনি সারা জীবন যা কিছু অর্জন করছে তার সমাপ্তি কোথায় হবে জানেন? এই বাংলাদেশকে একটা সুন্দর পথ দেখাইতে পারলে। আর এই সুন্দর পথ যদি না দেখাই দিয়ে যেতে পারে, সুন্দর একটা নির্বাচন যদি না করে দিয়ে যেতে পারে, তাহলে ওনার সারা জীবনের ক্যারিয়ার যা কিছু অর্জন করছে সবকিছু ধুলায় মিশায়া যাবে। এটা কি উনি হইতে দিতে পারে? হইতে দিতে পারে না। উনার কাজটা উনি করেই যাবে, এইটুক ভরসা আপনারা রাখেন। আর আগামীতে কারা নির্বাচিত হয়ে আইসা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের স্বপ্নটাকে কাঁধে নিয়ে আমাদেরকে সঙ্গে নিয়ে সামনে আগায় যেতে পারবে, তাদের হাতেই ক্ষমতা যাবে। এটা আপনারা বিশ্বাস রাখেন। উপরওয়ালা ওই সিস্টেমই করে দিবে, এমন ভাবেই উপরওয়ালা ডিজাইন করে দিবে আপনারা কেউ কিচ্ছু বুঝতে পারবেন না। দেখবেন আপনারা নির্বাচনের পরদিন সকালবেলা একটি নতুন বাংলাদেশ, যে নতুন বাংলাদেশে থাকবে না ভাই ৭১ নিয়ে ভেদাভেদ, থাকবে না ভাই বিভাজনের রাজনীতি, ভাগাভাগি, লুটপাট, দুর্নীতি, খুনাখুনি, হানাহানি, কিচ্ছু থাকবে না। এটা আপনারা বিশ্বাস রাখেন। জামাতের দ্বিতীয় ধাপের সারপ্রাইজ শুরু হয়ে গেছে। জনগণের মধ্যে জামাত নিয়ে তোলপাড়। ক্ষমতায় আসার আগেই জামাত জনগণের উদ্দেশ্যে জনগণকে তাক লাগিয়ে দিচ্ছে। জনগণ জামাতকে বেছে নিতে বাধ্য হচ্ছে, অটো জামাতকে পছন্দ করছে। যে না, যারা এতদিন জামাতকে দেখতে পারতো না তারাও বলবে যে না জামাতকেই দেখবো, জামাতকেই ভোট দিব। জামাতের কাছে অটো যাবে, যারা গালি দিত তারাও যাবে। এই সারপ্রাইজিং রাজনীতি করছে জামাত। অকল্পনীয় ঘটনা, বাংলাদেশে এটা কেউ ঘটাতে পারেনি। নজিরবিহীন পদক্ষেপ নিচ্ছে জামাত। জনতার ইশতেহার। দর্শক, এর আগে তো জামাত জাতীয় সরকারের ঘোষণা দিয়েছে, এবার ইশতেহার তৈরিতে জনতার মতামত নেবে জামাত।
তো এইটা জামাতের একটা সারপ্রাইজিং সিদ্ধান্ত শুরু হয়ে গেছে। জামাতের ইশতেহার তৈরি করবে জনগণ, জনগণ যা চায় ওইটাই জামাত। জামাতের ডিসিশন মেকিং জনগণের পার্টিসিপেশন থাকবে। জামাত তো এখানে গণভোটের মাধ্যমে ডিরেক্ট ডেমোক্রেসির পক্ষে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে। গণভোট হচ্ছে, সংবিধানে গণভোট ফিরে আসছে, দিস ইজ ডিরেক্ট ডেমোক্রেসি, প্রত্যেক জনগণ এমপি। আর এখন যেটা হচ্ছে যে সাধারণ জনগণ জামাতের নির্বাহী পরিষদ সদস্য। ইশতেহার তৈরির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সাধারণত মতামত দেয়, চূড়ান্তভাবে ইশতেহারটা প্রিন্ট করে ফাইনালাইজ করে অবশ্যই কোনো একটা বডি। কিন্তু মজলিসে শুরা, নির্বাহী পরিষদ, তারা তো বেসিক্যালি মতামত দেয়, আর ফাইনাল ড্রাফটটা আমির সেক্রেটারি মিলে সব নির্বাহী পরিষদ সব সদস্যরা ওখানে থাকেন না। নির্বাহী পরিষদের বেশিরভাগ সদস্য জাস্ট মতামত দেন, আর একদম চূড়ান্তভাবে মূলত জামাতের যে সাংগঠনিক কাঠামো সেটা হচ্ছে আমিরের সিগনেচারটাই ফাইনাল। তো এখন যেটা দাঁড়িয়েছে যে সাধারণ জনগণ, আপনি রিক্সা চালান, ভ্যান চালান, আপনি জামাতের সমালোচক, অনলাইন অ্যাক্টিভিস্ট, অথবা জামাতের সফট সমর্থক, আপনি এখন জামাতের নির্বাহী পরিষদ সদস্য, আপনি এখন জামাতের মজলিস শুরা সদস্য, কর্ম পরিষদ সদস্য, কারণ আপনি জামাতের ইশতেহারে মতামত দিবেন এবং এই মতামতটা হবে ট্রান্সপারেন্ট, প্রকাশ্য। এমন না যে মতামত দিয়েছে, অধিকাংশ জনগণ একটা বিষয় দাবি করেছে, তো জামাত এটা ধামাচাপা দিয়ে তাদের পছন্দ মতো একটা বিষয় ঢুকিয়ে দিয়েছে। না, মতামতটা হবে ট্রান্সপারেন্ট। কোন জনগণ, কত পার্সেন্ট জনগণ কি মতামত দিয়েছে, কি চেয়েছে, এটা সবাই দেখতে পাবে, আর জামাত সেটা গ্রহণ করতে বাধ্য হবে। মানে আপনি মতামত দিলে, আপনার মতামত যদি যৌক্তিক হয় এবং অধিকাংশ মানুষ যদি সেই মতামত দেয়, বিপুল সংখ্যক মানুষ যদি সেই মতামত দেয়, সেটা কায়েম হবে, জামাত সেটা গ্রহণ করতে বাধ্য হবে। তাহলে জামাত রাজনীতিটাকে কোন জায়গায় নিয়ে এসেছে দেখছেন? আপনাকে বানাচ্ছে জামাত অ্যাজ ইফ নির্বাহী পরিষদ সদস্য, মিনিমাম মজলিস শুরা সদস্য। কারণ মজলিস শুরা সদস্যরা জামাতে জাস্ট কিছু মতামত, যদিও অধিকাংশ মজলিস শুরা সদস্য কোনো জীবনে কোনো মতামত, কোনো পরামর্শ দেন নাই, কোনো শুরা কোনো পরামর্শ দেন নাই, ওই চুপচাপ বসে থাকেন। অধিকাংশ নাম কাওয়াস্ত মজলিস শুরা, আসলে তিনি কোনো পরামর্শ দেন না। তার কাছে ওইভাবে জামাত দেওয়ার সুযোগ আছে, কিন্তু আলাদাভাবে জিজ্ঞাসা করেন না, তিনিও দেন না। মনে করেন যে একজন জামাত নেতা, আমি নাম বলতে পারি, এরকম শত শত আছে, 40 বছর যাবত জামাতের মজলিস শুরা সদস্য, জীবনে জামাতকে কোনো পরামর্শ দেন না। জামাত যা বলবে ওইটা সামিয়ে নেওয়া তা না। কিন্তু এখন যেটা দাঁড়াচ্ছে, আপনি একজন সাধারণ নাগরিক, কিন্তু আপনার পরামর্শ গ্রহণ করতে জামাত বাধ্য হবে, কারণ আপনি অনলাইনে পরামর্শ দিবেন এবং দ্যাট উইল বি রেকর্ডেড, এবং এটা জামাত পাবলিশ করবে। জামাতের রাজনীতি আসলে জনবান্ধব, প্রো পিপল, জনমুখী, পিপলস ওরিয়েন্টেড। আপনি জামাতের ইশতেহার দিবেন, জামাতকে ঠিক করে দিবেন, আপনি জামাতের কাছ থেকে কি চান ঠিক করে দিবেন, জামাত সেটা করতে বাধ্য হবে, এবং জামাত সেদিকেই যাচ্ছে। পার্থক্যটা দেখেন, বিএনপি আছে ব্যস্ত 71-এ কে কি করেছিল, কোথায় কি ষড়যন্ত্র তো চলছে, এইসব হাবিজাবি কাল্পনিক বিষয় নিয়ে। আর জামাত এখন ব্যস্ত কি নিয়ে? জনগণ কি চায়, কিভাবে দেশটা চালানো যাবে, কিভাবে বাংলাদেশকে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়ার মতো উন্নত বানানো যাবে, কিভাবে বেকারত্ব দূর করা যাবে, কিভাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করা যাবে, এটা নিয়ে। 30 কোটি, 35 কোটি, 40 কোটি, 100 কোটি বিএনপির নমিনেশন বাণিজ্য ওঠানামা করছে। তারেক রহমানের এখন কয়েকটা বাণিজ্য, যারা ওখানে নমিনেশন বাণিজ্যের জন্য যায়, 20 কোটি টাকার কোনো নমিনেশন নাই ওখানে, এখন 30 থেকে শুরু হয়েছে, 30 থেকে 100 কোটি। তারেক রহমানের কাছ থেকে তারেক রহমানের ভ্যালু কি? আমি যদি একজন নিরপেক্ষ মানুষ, আমি কোনো দল করি না, কিন্তু আমার চোখ কান তো খোলা। আমি লন্ডনে কি হয় আপনাদের কি মনে হয় দর্শক শ্রোতা? আমি জানি না এখানে বসে লন্ডনে কি হয়, তারেক রহমান কি করে আপনার মনে হয় আমি তা জানি না? লন্ডনে তারেক রহমান কার সাথে দেখা করে আমি জানি না? লন্ডনে তারেক রহমানের পাশে কারা চাঁদাবাজি করে আমি কি জানি না? আমি দেখি না? দেখি এবং জানি। দর্শকবৃন্দ, একটা কাজ আমি করি, যে কাজটা কি জানেন? সমালোচনা, গালি এ দেওয়ার মধ্যেও আমি লোকজনের একটা সুযোগ দেই, যে গালিটা একটু পরে দেই, একটু কম দেই, দেখি না একটু পরিবর্তন হয়। কারণ কি, গড়ে পড়তায় ব্ল্যাঙ্কেটলি আপনি যদি সবাইকে গালি দিতে থাকেন, ভালোকে ভালো না বলেন, ফর এক্সাম্পল তারেক রহমান, তার খারাপ দিকের জন্য আমি তার গালি দিই, কিন্তু তারেক রহমান ভালো তো দিয়ে একটা কাজ করে, ভালো তো দিয়ে একটা কথা বলে, তাহলে আমি কি করি? যখন খারাপ কাজগুলো করে তার একটা সমালোচনা করি, আর ভালো কাজ যেগুলো এগুলো নিয়ে প্রশংসা করি। ওকে, এখন আমি যদি নিরপেক্ষভাবে আমেরিকায় বসে এবং লন্ডনে গিয়ে চারিদিক থেকে বিচার করে দেখি যে তারেক রহমানের চারপাশে এমন একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, ওই নেটওয়ার্ক ভেদ করা কারো দ্বারা সম্ভব না। একটা দিকেই নেটওয়ার্ক ভেদ করা সম্ভব। ওখানে যদি আপনি $10,000 বান্ডিল দেন, $20,000 বান্ডিল দেন, $50,000 বান্ডিল দেন, বান্ডিল অনুযায়ী আপনার সম্মান হবে। $10,000 বান্ডিল হলে আপনি তারেক রহমানের সাথে কোনো একটা উচ্চুঙ্গার মতো ছোট একটা জায়গায় বসে চা খাবেন না, $10,000 দিলে কোথাও দাঁড়িয়ে হ্যান্ডশেক করবেন, একটা ছবি তোলার সুযোগ পাবেন।
আপনি যদি $20,000 দেন তাহলে আপনি বসার সুযোগ পাবেন, আপনি যদি $30,000 দেন তাহলে একটা চা খাওয়ার সুযোগ পাবেন, আর যদি $1,00,000 দেন তাহলে কোনো এক জায়গায় বসে আপনি লাঞ্চ অথবা ডিনার করবেন, তারপরে আপনাকে তারেক রহমান আপ্যায়ন করবে। আপনি চার্ট বুঝছেন? 10,000 থেকে শুরু হয়, মিনিমাম 10,000 দিবেন তারেক রহমান। এখন একটা কথা, তারেক রহমান বলবে আমি তো এগুলো জানি না। আরে ভাই তুমি জানো না, তোমার পাশে সানি বৈশা রয়েছে, কয়সর বৈশা রয়েছে, তোমার পাশে আনোয়ার হোসেন খোকন বৈশা রয়েছে, প্রত্যেকটা জায়গায় কমিটি বাণিজ্য করে এবং আনোয়ার হোসেন খোকন লোকজনের কাছে বলে এটাকে ভাইয়ের জন্য দিতে হবে। এখন ইদানিং আবার ভাইয়ার কাছে নমিনেশন বাণিজ্যের জন্য, মাই গড, 30,000, 50, মানে আমি ভুল বলছি, 30 কোটি, 35 কোটি, 40 কোটি, 100 কোটি বিএনপির নমিনেশন বাণিজ্য ওঠানামা করছে। 20 কোটি টাকার কোনো নমিনেশন নাই ওখানে, এখন 30 থেকে শুরু হয়েছে, 30 থেকে 100 কোটি তাদের বাণিজ্য। তো তারেক রহমান, অনেকে বলছে তারেক রহমান ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় তাহলে আজকে এখন অক্টোবর, নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে, তারপরে 1-2 মাসের মধ্যে নির্বাচন। তারেক রহমান কি দেশে গেছে? তারেক রহমান কি বলা হয়েছে জানেন? সালাউদ্দিন বলছে, আমির খসরু মাহমুদ বলছে, সামা ওবায়েদ বলছে, আব্দুল্লাহ ওয়াল মিন্টু বলছে, ইকবাল হোসেন টুকু বলছে বান্ডিল চলে যাবে, নমিনেশন তো আপনি ওখান থেকে দিবেন। মজুমদার ফ্যামিলির কৃতিত্ব এটা। কোন মজুমদার ফ্যামিলি? বেগম খালেদা জিয়ার বাবার ফ্যামিলি। কোনো কিছুই বিএনপিকে এগোতে পারেনি, অথবা বলতে পারেন এগিয়ে যেতে পারে, বিএনপি এমন কিছুই করতে পারেনি। বলেন তো, এমন একটি ঘটনা আপনি বলতে পারবেন? আপনি একটু পজ করুন, চিন্তা করুন, ভিডিওটি বন্ধ করুন, যে শুনছেন, যারা শুনছেন তারা একটু বলুন তো, বিএনপির একটা কাজ, জাস্ট একটা কাজ বলেন যে বিএনপির এই কাজটির কারণে মানুষ খুশি হয়েছে, মানুষ তাদেরকে ভোট দিতে পারে। আসে এরকম কোনো বিষয় মাথায়? 1, 2, 3 নিশ্চয়ই আসছে না, আমি দেখি না। বরং পিছিয়ে দেওয়ার 4টা কাজ আমি বলতে পারি। শেখ হাসিনা পালানোর সাথে সাথে তারা নির্বাচন চেয়েছে, অথচ কেউ তখন শপথ গ্রহণ করেনি। ডক্টর ইউনূস শপথ গ্রহণ করার সাথে সাথে নির্বাচন চেয়েছে, অথচ ডক্টর ইউনূসকে কোনো রকম সময় দেওয়া হয়নি। বিচার নিয়ে হাজার হাজার ছেলে ফেলে শহীদ হয়েছে, আমরা আহত হয়েছি। আমরা বলছি কেন, আমিও আহত হয়েছি। এই আহতদের চিকিৎসা নিয়ে, যারা শহীদ হয়েছে তাদের বিচার নিয়ে তাদের মুখে কোনো কথা শোনা যায়নি। উপরন্তু উল্টো তারা আওয়ামী লীগকে রিলিভেন্ট করার ব্যাপারে নানান কথা শোনা গিয়েছে। অলিগার্কদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার ব্যাপারে তাদের মুখে আমরা হতাশাজনক কথা শুনেছি। আচ্ছা, এসব বাদ দেন। এই যে 4টা ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, এটা আমি বলতে চাইছিলাম না। এই নির্বাচনে কি বিএনপির জন্য পজিটিভ কিছু হয়েছে? এই নির্বাচনে বিএনপি এমন কিছু কি দেখাতে পেরেছে ভবিষ্যতে মানুষ তাদেরকে সংসদ নির্বাচনে ভোট দিবে? এই নির্বাচন থেকে বোঝা যায় বাংলাদেশে ইউনূস পালানোর পরে নির্বাচন বলতে এটিই হয়েছে, এই সংসদ নির্বাচনগুলো হয়েছে। এই সংসদ নির্বাচন কোনোভাবেই সিমটম প্রকাশ করে না যে বিএনপি ক্ষমতায় আসতে পারে, বরং অন্য কিছু প্রকাশ করে। এই মেধাবী বাংলাদেশের সবচাইতে বাছাইকৃত ছাত্ররা বাছাই করেছে শিবিরের ছেলেদেরকে। এই ছেলেগুলো ধরেন এখানে 4 লক্ষ ছেলে ফেলে আছে, সবখানে সিনিয়র জুনিয়র শিক্ষক সব মিলিয়ে। এদের প্রভাব আছে এদের উপরে, এদের 4 লক্ষ পরিবার আছে, এদের আত্মীয় স্বজন আছে। আপনি নিশ্চিত জেনে রাখুন, এই ছেলেগুলো, যেই ছেলেটা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, ফিজিক্সে পড়ে, অ্যারাবিকে পড়ে, সেই ছেলেটি তার গ্রামে খুব পরিচিত ছেলে, প্রভাবশালী ছেলে, মেধার দিক দিয়ে অন্তত। প্রভাবশালী বলতে রাজনীতির কথা বলছি না, তার প্রভাব আছে, তার কথার মূল্য আছে, তার সম্মান আছে। অনেকগুলো ফাইট করে সে ঢাকা ইউনিভার্সিটিতে টিকেছে। একটা সিটের বিপরীতে অনেক ক্ষেত্রে 90টা আসন লড়াই করেছে, তাই না? একটা সিটের বিপরীতে। তো ঢাকা ইউনিভার্সিটি যারা জিতে তাদের একটা প্রভাব আছে। ভাবতেছে যে নাম্বার 1 কোন দিকে? নাম্বার 1 মানে জামাত ইসলাম বাংলাদেশ এখন নাম্বার 1 দল। কেন বললাম? আমি আগে কথাগুলো বলি, আপনারা শুনেন, তারপর আপনি সেটা নিজেই বিবেচনা করবেন যে আমি যে কথাগুলো বলছি, আমি যে যুক্তিগুলো দেখাচ্ছি, এগুলো সঠিক না বেঠিক। যদি আমার যুক্তি সঠিক মনে না হয় তাহলে আপনি বলবেন না জামাত ইসলাম তো নাম্বার 1 দল হইতেই পারে না। জামাত ইসলাম নাম্বার 1 দল শুধু আমি একা না, এখন বাংলাদেশের যে কোনো মাধ্যমে যাবেন, টেলিভিশন বলেন, কন্টেন্ট ক্রিয়েটার বলেন, জরিপ যারা করেছে তাদের বলেন, সবাই কিন্তু এখন বলতেছে যে নির্বাচনের দৌড়ে একটা সময় ছিল বিএনপি নাম্বার 1, জামাত নাম্বার 2। এখন অনেকেই বলছেন বিএনপি নাম্বার 2, জামাত নাম্বার 1। এর পিছনে কারণ আছে অনেকগুলো। জামাত যে স্যাক্রিফাইসিং টেন্ডেন্সিতে তার ইলেকশনের এই পুরো প্ল্যানিংটা করতেছে, এটা কিন্তু অন্য কোনো দল করতেছে না ভাই। দেখেন, জামাত অলরেডি ডিসিশন নিচ্ছে 100 সিট তাদের সমমনা দলকে, ইসলামী দলগুলোকে ভাগ করে দেবে। 100 সিট মানে 300-র মধ্যে 100ই তারা দিয়ে দিবে। কেন দিয়ে দিবে? তাদের কথা হলো যে আমরা একা কোনো কিছু খেতে চাই না, আমরা একা সরকারে যেতে চাই না, আমরা সবাইকে নিয়ে সরকার গঠন করতে চাই। পাশাপাশি দেখেন, বিএনপি এই পর্যন্ত যেভাবে তাদের নিজস্ব দলীয় প্রার্থীদেরকে মনোনয়ন দিয়েছে, এর মধ্যে মাত্র 27টা সিট তারা রেখেছে তাদের সমমনা দলের জন্য। 300-র মধ্যে 27, 300-র মধ্যে 100।
এখন আপনি বলেন জামাতের যে এই ইলেকশন প্ল্যানিংটা এটা কি ভালো না? এবং তাদের যে স্যাক্রিফাইসিং টেন্ডেন্সি এটা কি কোনো কাজে দিবে না? অবভিয়াসলি দিবে। বিএনপি 27টা সিট মাত্র রেখেছে এবং যা অবস্থা দৃষ্টি মনে হচ্ছে বা দেখা যাচ্ছে এই 27 জন হয়তো তাদের সাথে থাকবে না। কালকে মাহমুদ রহমান মান্না সাহেবের একটা মিটিংয়ের কন্টেন্ট দেখলাম, সেখানে সে বেশ আক্ষেপ করে বলছিল বিএনপির কিছু কথা, কিন্তু জামাতের কোনো আক্ষেপ নেই। এই যে 100 সিট থেকে যে মনোনয়ন চেঞ্জ করা হবে, মানে যাদেরকে এই 100 জন লোককে বা 100 জন প্রার্থীকে আজ থেকে বছর বছর আগে থেকে আশা দেওয়া হয়েছিল যে তোমরা জামাতের পক্ষে লড়বে, সেই মানুষগুলোকে এখন হঠাৎ করে বলা হবে যে তোমরা ছেড়ে দাও সিট, আমরা অমুককে সিট দিচ্ছি, আমাদের সমমনা দলদের, সেটা ইসলামী আন্দোলন হোক, যেটাই হোক বা অন্যান্য দল হোক, তার আলদলীয় যে কোনো প্রার্থীকে দিবে। যে মানুষটি বা যে প্রার্থীটি বিগত বছর খানিক ধরে তার নির্বাচনী এলাকায় তার প্রচার চালাচ্ছেন যে আমি জামাত থেকে ইলেকশন করবো এবং প্রচার চালিয়ে যাচ্ছেন, সে যখন শুনবেন যে তাকে সেখানে ইলেকশনে নমিনেশন দেওয়া হয় না, তখন তার অবস্থাটা কী হবে? যেটা আমরা বিএনপিতে দেখেছি, কথা দেবার আগেই যে আশা করেছিল তাকে যখন দেওয়া হয়নি তখনই ভাঙচুর শুরু হয়ে গেছে। সাধারণ পাবলিকরা, তাদের তো কোনো দোষ নেই, সাধারণ পাবলিকরা বসে আছে, হঠাৎ করে ভাঙচুর কেন? অমুককে নির্বাচনী নমিনেশন দেওয়া হয়নি এই জন্য। আচ্ছা, এটা কি পাবলিকের দোষ? পাবলিক এই যে বাসের মধ্যে বসে আছে, তার বাসটার সামনে আগুন লাগাচ্ছেন বা তাকে রাস্তায় আটকে রেখেছেন, পাবলিকে গেল চিপি করছেন আপনারা দলের মধ্যে করুন। যাক, সেটা বিএনপি ব্যাপার। আমি জামাতের প্রসঙ্গে আছি, সরি মাফ করবেন, জামাতের প্রসঙ্গে থাকি। জামাতে কিন্তু যখন ওই 100 জন প্রার্থীকে বলা হবে যে তোমাদেরকে তো দেওয়া হচ্ছে না, আমরা অন্য কাউকে দিচ্ছি, কেউ কিন্তু কোনো প্রতিবাদ করবে না। এই প্রমাণ আমরা দেখেছি, আমিও একটা কন্টেন্ট করেছি। হবিগঞ্জে ধরুন, লালমনিরহাট ধরুন, অলরেডি একটা ডিক্লেয়ার হয়ে গেছে। এখন বাকিগুলো যখন ডিক্লারেশন দেওয়া হবে, এই 100 জন প্রার্থী কেউই কোনো প্রতিবাদ করবে না, কেউই কোনো গাড়ি ভাঙচুর করবে না, কেউই কোনো মিছিল করবে না, কেউ কোথাও অগ্নিসংযোগ করবে না। জামাতের প্রার্থীরা এমনটাই, এটা জামাতেরও কনফিডেন্স আছে। এবং যে প্রার্থীটি সেই প্রার্থিতা থেকে বাদ করে সে বসে থাকবে, সে কিন্তু বসে থাকবে না, সে কিন্তু জামাত থেকে যাকে প্রার্থী দেওয়া হবে তার জন্য প্রচার প্রচারণা করবে। এই যে মহৎ কর্মীগুলো আছে জামাতে, এগুলো দেখলেই তো মনে হয় জামাত নাম্বার 1-এ আছে। তারপরে দেখুন, জামাত আরেকটা প্ল্যান করেছে, পুরো বাংলাদেশে মিনিমাম 5 থেকে 10 জন তারা অন্য ধর্মাবলম্বী, যেমন সনাতন ধর্মের বেশ 5 থেকে 10 জনকে নমিনেশন দিবে। দিয়ে এটা কি প্রমাণ করতে চাচ্ছে? যে তোমরা যারা অপপ্রচার করছো যে জামাত ইসলাম আসলে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র হয়ে যাবে, বাংলাদেশ শরিয়া আইন হয়ে যাবে, এই দেশের দেশ থাকবে না, তাদের মুখে চুনকালি লাগাবার জন্যই এখন সেই হিন্দু প্রার্থীদেরকে জামাত তাদের দলে নিয়ে আসছে এবং তারা বোঝাতে চাচ্ছে আমাদের দল কোনো উগ্রপন্থী দল নয়, আমরা একটি নিরপেক্ষ দল, আমাদের কাঠামো ইসলামিক, বাট আমরা কোনো ইসলামিক ওই শক্তি নই যেটা নিয়ে তোমরা অপপ্রচার করছো, জামাত একটা মডার্ন ইসলামিক গোষ্ঠী। এছাড়া আপনারা শুনে খুশি হবেন, উপজাতি থেকে, বিভিন্ন উপজাতি সংস্থা থেকেও জামাত প্রার্থী দিচ্ছে। এমনকি জামাত এমনটিও বলেছে যে বিএনপি থেকে যদি কোনো যোগ্য প্রার্থী, যে কোনো অন্যায় করেনি, যে নিবেদিত ছিল পুরো এই আন্দোলনের সময় 17 বছর, যে নিষ্পেষিত হয়েছিল, জেল খেটেছিল, অথচ বিএনপি তাকে মূল্যায়ন করেনি, ওনারা যদি কেউ আসতে চান ওনারাও জামাতে আসতে পারেন, ওনাদেরকেও দেবেন। এই যে পলিসিগুলো জামাতে ইসলাম করছে, এতে করেই বোঝা যায় জামাত নাম্বার 1-এই আছে। কারণ দিন দিন আপনারা যেভাবে দেখুন, যে কোনো বিশ্লেষণ দেখুন, যে কোনো জরিপ দেখুন, আপনারা দেখবেন দিন দিন জামাতের যে অগ্রযাত্রা সেটা দিন দিন প্রসারিত হচ্ছে। মানুষ মুখে মুখে এখন জামাতের কথা বলছে। যদি একটি গ্রুপ, আমি কালকে একটা ভিডিওতে বলেছি, যদি একটি গ্রুপ, কিছু মানুষ বা কিছু গোষ্ঠী জামাতকে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত করবার জন্য বিভিন্ন রকম অপপ্রচার করে বেড়াচ্ছে, এবং তাদেরকে আমি একটু অনুরোধ করে বলছি যে আপনারা যারা সেই 71 রাজাকার এগুলো ধুয়ো তুলে জামাতকে পেছাতে চাচ্ছেন, তারা বিরাট ভুল করছেন। যারা এটা বলছেন তারা তাদের নিজের সর্বনাশ করছেন, তারা নিজের পায়ে নিজের কুড়াল মারছেন। কারণ জামাত, যারা এখন জামাতে আছে, তারা কখনোই 71-এর কথা তুলছে না, কখনোই রাজাকারের কথা তুলছে না। আপনারা বারবার বোঝাতে চাচ্ছেন এরা যদি ক্ষমতায় আসে তাহলে এরা 71-কে ভুলে যাবে, এমন কোনো কথা জামাত কিন্তু এখনও কোথাও বলেনি। আমরা যদি 5ই আগস্ট থেকে ধরি, আমরা হাজারোবার দেখেছি জামাতের সেই কোনো টেন্ডেন্সি নেই, কিন্তু আপনারা সবসময় জামাতের উপর চাপিয়ে দিচ্ছেন যে এরা যদি কখনো এই দেশের সরকার গঠন করতে পারে তাহলে এরা 71-কে ধূলিসাৎ করে দিবে। আপনাদের জ্ঞাতার্থে বলছি, জামাতের এমন কোনো টেন্ডেন্সি নেই। জামাতের টেন্ডেন্সি ভাই পরিষ্কার বাংলায় যদি বলি একটাই, একটা সুশাসন তৈরি করা, অন্যায় অপরাধ বন্ধ করা, এখানে ঘুষ দুর্নীতি বন্ধ করা, কোটি কোটি টাকা পকেটে কামিয়ে নির্বাচন করে তারপর সেখান থেকে আবার কোটি কোটি টাকা কামাই করা, এই সমস্ত চিন্তাভাবনা জামাতের নেই। জামাত পরিষ্কার ভাষায় বলে দিয়েছে কোনো এমপি গাড়ি পাবে না ট্যাক্স ফ্রি। এটা কি আজ পর্যন্ত কোনো দল করতে পেরেছে? পারেনি। এবং জামাত যেহেতু বলেছে যে এমপিদেরকে ট্যাক্স ফ্রি গাড়ি দেওয়া হবে না, তার মানে দেওয়া হবে না। এরকম হাজারো প্ল্যানিং আছে জামাতের, হাজারো প্ল্যানিং আছে। আপনারা যেভাবে যেভাবে জরিপ করুন না কেন, আপনারা জামাতকে 1 নম্বরে কি রাখতে হবে। জামাত 1 নম্বরেই আছে। জামাত 1 নম্বরে ছিল না, আজ থেকে 6 মাস আগেও জামাত 2 নম্বরে ছিল। এখন জামাত 1 নম্বরে এসছে, অন্য দল সব পিছিয়ে যাচ্ছে। এবং দিন যত যাবে
দিন যত যাবে জামাত আরও এগোবে। একে পেছানোর জন্য যারা রশি দিয়ে টানছেন তারা টায়ার্ড হয়ে যাবেন এবং একসময় দেখবেন আপনার রশিটি ছিঁড়ে আপনি মাটিতে লুটোপুটি খাচ্ছেন। জামাত এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাওয়ার জন্যই তারা এই সমস্ত পলিসিগুলো শুরু করেছে, অ্যাডপ্ট করতে চেষ্টা করছে এবং তারা বারবারই বলছে আমরা সবাইকে নিয়ে ইসলামী সমমনা দল